সামরিক ইস্যুকে কেন্দ্র করে আমি ভিডিও দিয়ে থাকি। সেই সুবাদে আন্তর্জাতিক বহু জটিল ঘটনার বিশ্লেষণের জন্য সেগুলো রিসার্চ করার সৌভাগ্য আমার হয়েছে এবং বহু ক্রাইসিস পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধও হয়েছে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার যে সম্ভাবনার বিষয়টা, সেটা ধারাবাহিকভাবে কিছু কিছু থাকলেও এখন যতটা হয়েছে ততটা কিন্তু কখনোই দেখা যায়নি এবং পরিস্থিতি অত্যন্ত মারাত্মক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে। জাতিসংঘকে ভেঙে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর জন্য প্রায় জাতিসংঘ সহ আরো কয়েকটি আন্তর্জাতিক অন্তত পক্ষে ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র তার নাম প্রত্যাহার করেছে এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ বা নতুন দেশের ভেতর সর্বাত্মক যুদ্ধের যে শেষ ধাপ রয়েছে তা সম্পূর্ণ করা। দেখুন, যখন আপনি একটি দেশের ভেতর আক্রমণ করবেন, সেই দেশের ভেতর মানবাধিকার লঙ্ঘন হবে, এটা স্বাভাবিক বিষয়। শিশু, নারী, পুরুষ, বিভিন্ন ধরনের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আর সেই সকল কারণে সেই সকল সংস্থার যদি সদস্য হয় যুক্তরাষ্ট্র, সেখানে জবাবদিহি করতে হবে। তার জন্যই কিন্তু জাতিসংঘের এই ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নিজের নাম প্রত্যাহার করেছে। এবং বিশ্ব জলবায়ু পরিবর্তনের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। বিশ্বের নারী অধিকারের এবং লিঙ্গ সমতা প্রচারকারীর যেই চুক্তি রয়েছে সেখান থেকে বেরিয়ে গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো শিশুদের প্রতি বিশ্বব্যাপী বিভিন্ন সহিংসতা প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিক জাতিসংঘের অধীনে একটা সংস্থা আছে। সেই সংস্থার অন্যতম অংশীদার ছিল যুক্তরাষ্ট্র। সেই সংস্থা থেকেও যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। মানে যুদ্ধকালীন হামলায় কোনো দেশের ভেতর যদি শিশুদের ক্ষয়ক্ষতি হয়, যেমনটা গাজা উপত্যকায় হয়েছে, যদিও ইসরায়েল সেই সংস্থার কোনো সদস্য নয়, তাদের কিন্তু ব্যাপক পেশার মোকাবেলা করতে হয়েছে। এখন যুক্তরাষ্ট্র সেই দেশ এই সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এখন উদ্বেগ তৈরি হয়েছে যে হামলার কারণে শিশুদের ক্ষয়ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র কতটুকু জবাবদিহি করবে। ধরুন, মানবাধিকারের যতগুলো প্ল্যাটফর্ম ছিল এবং যতগুলো সংস্থা ছিল জাতিসংঘের অধীনে বা জাতিসংঘের বাইরে, সকল কিছু থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করেছে। মানে সেখানে কোনো সদস্য পদ সে রাখবে না। আর এটা মোটেও ভালো কিছু নয়। যখন বড় কিছু ঘটতে চলে তখনই কিন্তু এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়। আর এর জন্য ৬৬টি সংস্থা থেকে একবারে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। দেখুন, যখন কোনো দেশ অন্য আরেকটি দেশের বিরুদ্ধে বড় যুদ্ধ করার প্রস্তুতি নেয় এবং যুদ্ধ একেবারে আসন্ন, তখন প্রথম যে কাজটি করতে হয় সেটি হলো তার সামরিক বাজেট বৃদ্ধি করা। আর যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে বড় ধরনের প্রস্তাব করেছে। দেখুন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাজেট এক ধাক্কায় অর্ধেক বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ফক্স নিউজ, সিএনএন এবং পলিটিকো সহ বড় বড় পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন তার নতুন বছরের জন্য সামরিক বাজেট 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে, যেটা 2026 সালে ছিল 901 বিলিয়ন মার্কিন ডলার। মানে হিসাব বলছে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার এক ধাক্কায় যুক্তরাষ্ট্র তার সামরিক বাজেট বৃদ্ধি করতে যাচ্ছে, যেটা একটা নজিরবিহীন ঘটনা। গত বছরও যে সামরিক বাজেট ছিল 901 বিলিয়ন মার্কিন ডলার, এক ধাক্কায় সেটা হয়ে গেল প্রায় 1500 বিলিয়ন মার্কিন ডলার। মানে প্রায় 600 বিলিয়ন ডলার অতিরিক্ত অ্যাড করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন স্বাভাবিক কোনো সময়ে এই 600 বিলিয়ন ডলার এক ধাক্কায় বা নিজের সামরিক বাজেটের অর্ধেক বৃদ্ধি করা নজিরবিহীন ঘটনা। যখন কোনো বড় যুদ্ধের প্রস্তুতি হয় বা বড় যুদ্ধের বিষয়টা সেট করা হয়ে যায় যে আমরা আগামী বছর থেকে এই যুদ্ধে যাচ্ছি, তখনই কিন্তু এই ধরনের বড় বাজেট দেওয়া হয়। যে বাজেটটা এখন যুক্তরাষ্ট্র দিল, যেটা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও ব্যাপক ধরনের প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অতিরিক্ত এই সামরিক বাজেটের কারণে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে প্রায় 2 থেকে 3 ট্রিলিয়ন ডলার শুধুমাত্র ঋণের সুদ দিতে হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র এখন বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম ঋণগ্রস্ত দেশ। দেখুন, যুক্তরাষ্ট্র পরিচালিত আইএমএফ যেই জায়গায় তাদের থিওরিতে বলে যে একটি দেশের জিডিপির যদি 50% বেশি বৈদেশিক ঋণ কোনো দেশের হয়, সেই দেশ হলো ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক দেশ। সেখানে এই যুক্তরাষ্ট্রের বর্তমানে তার বিদেশি ঋণের পরিমাণ তার জিডিপির 120%। তার অর্থনীতির আকার, জিডিপির আকার 29 ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও বর্তমানে তার ঋণের পরিমাণ 38 ট্রিলিয়ন মার্কিন ডলার।
মানে যুক্তরাষ্ট্র কলাপস করে যাবে যদি ডলারের কৃত্রিম চাহিদা না থাকে। আর এটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক বিষয়। কারণ আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে সেটা আমরা ডলারে রেখেছি, এবং আমাদের গোল্ড গুলোও কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের যে ফেডারেল ব্যাংক রয়েছে সেখানে রয়েছে। মানে সেখান থেকে আমাদের রিজার্ভ ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও একটা ঝুঁকিপূর্ণ বিষয়। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্র তার এই বর্ধিত প্রায় অর্ধেকের বেশি নতুন বাজেট দিয়ে তারা তৈরি করবে তাদের বিভিন্ন ধরনের ফোর্সকে আধুনিক অস্ত্রে সুসজ্জিত করার কাজ। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিসাইল উৎপাদন বৃদ্ধি, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান বৃদ্ধি, এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার পরমাণু অস্ত্রগুলোকেও আধুনিকায়ন করা হবে। বিশেষ করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণ তারা তৈরি করবে। আর এই ক্ষেত্রে এই খরচটা করা হবে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েলকে রক্ষা করা, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু করা, এবং এই দক্ষিণ এশিয়ায় পূর্ব এশিয়ার দেশগুলোতে অস্থিরতা তৈরি করার কাজে এই বিপুল পরিমাণের অর্থ খরচ করা হবে। هنا تبدأ حكاية كل تمرة في متجر 9 تمرات من قلب مزارع المدينة المنورة الأصيل. দেখুন, আমার ভিডিওর প্রায় সময় আমি একটা কথা বলে থাকি, যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেয় না, বরঞ্চ রিয়াকশন দেওয়ার জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে, যার নজির হলো ভেনেজুয়েলায় আক্রমণ। দেখুন, এই যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে তার সামরিক বাজেট অর্ধেক বৃদ্ধি করে ফেললো, বিপুল পরিমাণের অর্থ দরকার, অতিরিক্ত $600 বিলিয়ন দরকার শুধুমাত্র সামরিক বাজেটের যে চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য। এই $600 বিলিয়ন অতিরিক্ত কোথা থেকে আসবে? যুক্তরাষ্ট্র নিজের পকেট থেকে খরচ করবে না, এটা ভেনেজুয়েলার তেল লুটপাট করে সেখান থেকে খরচ করবে, যেটা বাৎসরিকভাবে অন্তত পক্ষে $1 ট্রিলিয়ন শুধুমাত্র ভেনেজুয়েলার তেল সম্পদ থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলো যুক্তরাষ্ট্রের। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প কোনো রাগ ঢাক করেননি। পরিষ্কারভাবে তার বক্তব্য বলেছেন, বহু বছর ধরে ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় কোনো নির্দিষ্ট সরকার থাকতে পারবে না, ডোনাল্ড ট্রাম্পই থাকবে ভেনেজুয়েলার অঘোষিত প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের যেই ক্ষমতায় থাক না কেন, তারাই হবে ভেনেজুয়েলার অঘোষিত প্রেসিডেন্ট। তার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে ভেনেজুয়েলার ভাগ্য, এবং ভেনেজুয়েলার তেল সম্পদের ভাগ্য তারা নির্ধারণ করবে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রায় অর্ধাঅর্ধি, মানে 50-50 শেয়ারে এই বিপুল পরিমাণের যে তেল রয়েছে, প্রায় $20 ট্রিলিয়ন সমপরিমাণের তেলের মজুদ রয়েছে বলা হচ্ছে ভেনেজুয়েলায়। এই সম্পদের অর্ধেক $10 ট্রিলিয়ন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তেল উত্তোলন করে তারা নিয়ে যাবে। এটাই হলো পরিষ্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এছাড়াও এই ভেনেজুয়েলায় বিপুল পরিমাণের লিথিয়াম, যেটা ইলেকট্রিক গাড়ি তৈরির ব্যাটারিতে ব্যবহার করা হয়, তা রয়েছে। টেসলার মতো বড় কোম্পানিও এখানে লাভবান হবে, এবং রয়েছে গোল্ডের খনি। সেই বিষয়কে কেন্দ্র করে এখনো আলোচনাই হয়নি। মানে দীর্ঘদিন ধরে সোনার ডিম পাড়ার হাঁসের মতো ভেনেজুয়েলাকে নিজের কুক্ষাগত করে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে তার নেতৃত্ব এবং শাসন ব্যবস্থা রয়েছে সেটা অব্যাহত রাখতে চাচ্ছে। এখন দেখার বিষয় চূড়ান্তভাবে তারা তাদের এই মাস্টার প্ল্যানে কতটুকু সাকসেসফুল হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলাদেশকে ভালোবাসবেন।